সুপ্রিয় দর্শক, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন ফ্যাসিবাদের দিনলিপি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে আছি আমি সাঈদ খান। আলোচনার জন্য আমার সঙ্গে আছেন দুজন অতিথি। আমার ডান দিকে আছেন লেখক এবং অ্যাক্টিভিস্ট হুমায়ুন কবির, আমার বাম দিকে আছেন গণ অধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি ফারুক হাসান। শাসকরা যখন জনগণের মৌলিক অধিকার কেড়ে নেয় তখনই ঘটে গণবিপ্লব। 69, 90 এবং 24-এর গণ অভ্যুত্থান তাই বলে। জার্মানির হিটলার, ইতালির মুসোলিনি, জাপানের হিদেকি তোজো, স্পেনের ফ্রান্সিসকো ফ্রাঙ্কো এবং বাংলাদেশের শেখ মুজিব ও হাসিনা তার প্রকৃষ্ট উদাহরণ। মানবজাতির ক্যালেন্ডারের পাতাকে রক্তাক্ত করা দেশ বিদেশের এই শাসকরা জেনে গেছেন অত্যাচারের ফলাফল কি হয়। গবেষণামূলক এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা বিগত সরকারের যাবতীয় ফ্যাসিবাদী ও স্বৈরাচারী কাজের ধরনকে চিহ্নিত করার চেষ্টা করছি, খুঁজে বের করবার চেষ্টা করছি নাগরিক অধিকার নিশ্চিতের পথ, যাতে ভবিষ্যতে আর কোনো শাসক নাগরিক স্বাধীনতাকে লঙ্ঘনের সাহস না পায়। দর্শক, আজ 11 জুন 2025। গত 16 বছরের শুধুমাত্র এই দিনটিতে কী ঘটেছিল, অতিথিদের সঙ্গে আলোচনার আগে বিভিন্ন গণমাধ্যম থেকে সংগৃহীত কিছু সংবাদের শিরোনাম দেখে আসি। 2009 62 মামলা প্রত্যাহার হচ্ছে হাসিনা সহ 3000 জনের। 2012 বিএনপির সমাবেশ ঘিরে সারা দেশে গ্রেফতার 500। 2013 বঙ্গভবনে উঠেছেন আব্দুল হামিদ। 2014 র্যাবের 14 সদস্যকে পুলিশে দিল জনতা। 2015 বাংলাদেশিকে কুপিয়ে হত্যা করল বিএসএফ। 2016 নিখোঁজের 3 দিন পর বিএনপি নেতার ছেলের লাশ উদ্ধার। 2017 নারীকে নগ্ন করে নির্যাতন, চেয়ারম্যান এবং যুবলীগ নেতার হুমকিতে নির্যাতিত নারী। 2018 9 বছরে 2 লাখ কোটি টাকা লুট। 2019 1 লাখ কোটি টাকা ছাড়ালো খেলাপি ঋণ, ব্যাংক থেকে এত টাকা গেল কোথায়? 2021 আমাদের সবচেয়ে বড় ক্ষতিটা হয়েছে আদালতে, ফখরুল। 2022 ফুলগাজীতে নিখোঁজের 7 দিন পর মাদ্রাসা ছাত্রীর গলাকাটা লাশ উদ্ধার। দর্শক, আমরা দেখে নিলাম গত 16 বছরে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার কিভাবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে সাধারণ মানুষের মুখোমুখি দাঁড় করিয়েছিল। এসব বিষয় নিয়ে আলোচনা শুনব। শুরুতেই যাচ্ছি হুমায়ুন কবির আপনার কাছ থেকে। 2009 সালের একটি খবর, 62 মামলা প্রত্যাহার হচ্ছে হাসিনা সহ 3000 জনের। হাসিনার নামে মামলা হলে তা রাজনৈতিক, আর বিরোধী দলের নামে মামলা হলে তা রাষ্ট্রদ্রোহী। এই দ্বৈতনীতি কি গণতন্ত্রের কবর নয়? আওয়ামী লীগের মধ্যে কোনো স্বচ্ছতা কোনো কিছুতেই কি ছিল? শুধু কি বিচার ব্যবস্থা? সংবিধানের কোন অবস্থা আছে, কোন সংস্থা আছে, সাংবিধানিক সংস্থা যেখানে তাদের কালো হাত পড়েনি? সেখানে বিচার ব্যবস্থা ছিল চরম অবক্ষয়ের একটা উদাহরণ। এই যে মামলাটার কথা আপনি বললেন, নাইকো দুর্নীতির মামলা, 2007 সনে এটা ম্যাডাম খালেদা জিয়ার নামে করেছিল দুদক, তৎকালীন দুদক, সেটা তত্ত্বাবধায়ক সরকারি দুদক। একই মামলা ছিল কিন্তু শেখ হাসিনার নামেও। এখন খালেদা জিয়ার মামলার হলো আর কি, চার্জশিট দিল 2018 সালে। আর শেখ হাসিনা ক্ষমতায় এসেই আপনি যেটা বললেন যে তার নামের কয়েক ডজন মামলা, সেটা তো প্রত্যাহার করলোই, আরও প্রায় 3400 মামলা তার দলীয় নেতা কর্মীদের সেগুলো প্রত্যাহার করলো। কিন্তু সেগুলো সুনির্দিষ্ট অভিযোগ ছিল, তথ্য প্রমাণ ভিত্তিক অভিযোগ ছিল। তারপরও সেই মামলাগুলো করেছে, প্রত্যাহার করেছে। কিন্তু ম্যাডাম জিয়ার বিরুদ্ধে মামলার প্রত্যাহার তো করেনি, সেটাকে আরও। এবং ওই সময় কি শেখ হাসিনা এগুলোকে টুলস হিসেবে ব্যবহার করবেন বলে ক্ষমতায় এসেই সিদ্ধান্ত নিয়ে এই মামলাগুলো? এটা তার পূর্ব পরিকল্পিত ছিল। এটা তার যে এই যে অপকর্মের যে ইয়েগুলা আছে, সিরিয়ালগুলা, এটা তার সম্পূর্ণ পূর্ব পরিকল্পিত। এবং সেটা আপনি মনে করে দেখেন, উনি যে সময় বাংলাদেশে প্রথম আসলেন এবং রাজনীতি করবেন কিনা বা কী কারণে রাজনীতিতে আসলেন, সেটা নিয়ে একটা বিবিসিতে সাক্ষাৎকার হয়েছিল, সিরাজুর রহমান সাহেব নিয়েছিলেন। তখন উনি সুস্পষ্ট হয়ে বলেছিলেন, আমার রাজনীতিতে আসার একটাই মাত্র কারণ, আমার বাবার হত্যার, আমার পরিবারের সদস্যদের হত্যার প্রতিশোধ আমি নেব। এবং উনি সেই প্রতিশোধ নেওয়ার জন্য উনি এহেন কুকর্ম নাই যেটা না করেছে। আপনার দেখেন, এই নাইকো মামলাটার কথাই বলি, সেখানে সাক্ষী ছিলেন একজন, সেলিম ভূঁইয়া। তো সেলিম ভূঁইয়াকে কোনোভাবেই স্বীকারোক্তিমূলক নিতে পারে না যে অন্য সহ আসামি সহ এবং ম্যাডাম জিয়া সহ যে তারা এই ক্রাইমের সাথে জড়িত, যে অভিযোগ আনা হয়েছে 13,777 কোটি টাকার তসরুপ বা দুর্নীতির, সেটার জন্য। তো সেখানে তারা সাক্ষী দিতে চায় না। এরপরে সেলিম সাহেবকে
সাক্ষীতে এগুলো নির্যাতন করে তাকে সাক্ষী দিতে বাধ্য করলো। তাকে, এই মামলাটা ছিল তেজগাঁ থানায়, তাকে রাখা হয়েছে গুলশান থানায়। তাকে যখন টর্চার করে একদম অসুস্থ মৃতবৎ করে সাক্ষীকে, হ্যাঁ সাক্ষীকে, তখন তাকে নিয়ে পুলিশ হাসপাতালে রাজারবাগে সেখানে চিকিৎসা করা হয়েছে, সেটা সব ডকুমেন্টস শো করেছে। এবং যখনই মামলার ট্রায়াল শুরু হলো তখন উনি ওনার স্বীকারোক্তি প্রত্যাহার করেছেন যে আমি জোর করে দিয়েছি, আমি স্বেচ্ছায় দেই নাই, আমাকে নির্যাতন করে দেওয়া হয়েছে। এরপরও মামলা চলতে থাকলো এবং শেষ পর্যায়ে যে এসে এই সরকারের ফ্যাসিবাদের পতনের পরে মামলার রায়ে বিচারক মহোদয় বললেন যে এটা একটা পরিকল্পিত সাজানো মামলা, এটা শুধুমাত্র ম্যাডাম জিয়াকে অপদস্থ করার জন্য এবং তাকে হয়রানি করার জন্য এবং এটা করা হয়েছে এবং সাক্ষীর জবানবন্দিতেই সেটা প্রমাণিত হয়েছে এবং অন্যান্য আনুষঙ্গিক সেসব ডকুমেন্টেও প্রমাণিত হয়েছে। যেহেতু একই মামলা শেখ হাসিনার বিরুদ্ধে ছিল, সে এসেই 2010 সালে তার মামলাগুলো প্রত্যাহার করে নিল। তার বিরুদ্ধে যত এবং রাজনৈতিক সরকারের কাছে তো রাজনৈতিক দলগুলোর এটাই প্রত্যাশা, রাজনৈতিক দলগুলোর কাছে অপর রাজনৈতিক দলগুলো রাজনীতি করবার স্পেস পাবে। এটা তো বিউটি অফ ডেমোক্রেসি নাকি? রাইট, রাজনীতি হচ্ছে রাজার নীতি। সেখানে একটা থাকবে, অনেস্টি থাকবে, জনকল্যাণমূলক থাকবে, সেখানে প্রতিশোধমূলক কারো বিরুদ্ধে আমাদের সংবিধানে এবং শপথেই আছে যে আমি অনুরাগে বা রাগের বশবর্তী হয়ে কারো বিরুদ্ধে কোনো কিছু নেব না। সেই কিন্তু তারা প্রথমেই ওইটা লঙ্ঘন করেছে এবং এটাই আসলে বিরোধী মতকে দমন করবার জন্য রেডি টুলস হিসেবে পেয়ে গেছিল। এবং এটার জন্য সে প্রথমেই করলো কি, বিচার ব্যবস্থাকে ঢেলে সাজানোর নামে বিচারক নিয়োগ দিলেন। একবারে নিয়োগ দিলেন 17 জন বিচারপতি হাইকোর্টে। 17 জন বিচারপতি নিয়ে একটা রিপোর্ট বের হয়েছিল, আপনি এই রিপোর্টটা দেখতে পারেন। এটা যে 17 জন বিচারপতির 9 জনই এলএলবিতে তৃতীয় শ্রেণী। বিচারপতি তো নীতিমালা অনুযায়ী তারা নিয়োগ পেতে পারে না, সেখানে নাই এবং সুস্পষ্টভাবে ঘোষণা করা আছে ওখানে নিয়োগ নীতিমালায় যিনি বিচারক নিয়োগ হবেন তাকে 15 বছর হাইকোর্টে বা অন্যান্য আদালতে ওকালতি করতে হবে, প্র্যাকটিস করতে হবে। এবং যে সময় হাইকোর্টের বিচারপতি শপথ নেবেন বা নিয়োগ হবেন তখন তাকে কোনো মামলা করতে হবে, আপিল ডিভিশনের কোনো মামলায় লড়ার অভিজ্ঞতা থাকতে হবে, অ্যাটলিস্ট 10টা মামলায়। কিন্তু এখানে দেখা গেছে যে 9 জনের অভিজ্ঞতাই টোটালি ছিল না এবং এদের অভিজ্ঞতা শিক্ষাগত নিয়োগ দেওয়ার অভিজ্ঞতা কি ছিল? এদের অভিজ্ঞতা ছিল আবু জাফর সিদ্দিকী, ইনি 2 পৃষ্ঠার একটা চমকপ্রদ দিয়েছেন জীবন বৃত্তান্ত। তাতে ক্ষুদিরাম থেকে লালন শাহ পর্যন্ত কুষ্টিয়ার সব মনীষী ও প্রসিদ্ধ স্থানের নাম উল্লেখ করার পর তিনি বলেন এরকম একটি জেলায় আমার জন্ম হয়েছে। এই হলো তার যোগ্যতা। তিনি তার স্ত্রী এবং ছেলে মেয়েদের লেখাপড়ার বিস্তৃত তথ্য দিয়েছেন, কিন্তু উনি কি লেখাপড়া করেছেন সেটা দেন নাই। কিন্তু আপনাদের মতন অনুসন্ধানী সাংবাদিক যারা তখন ছিলেন তারা খুঁজে বের করেছেন যে উনি কুষ্টিয়ায় ল কলেজ থেকে এলএলবি পাশ করেছেন এবং তাও 3য় শ্রেণীতে। তার আরেকটা যোগ্যতা হলো তিনি বঙ্গবন্ধু হত্যা মামলায় সরকার নিযুক্ত অন্যতম কৌশলী ছিলেন, এছাড়া তার আর কোনো নাই। আরেকজনের দেখেন জহিরুল হক, তার বড় ছেলে ঠিকাদার, তার মেয়ে জামাই পিএইচডি করেছে সেই তো দেশে, কিন্তু নিজে তার পাবলিক পরীক্ষার ফলাফল গোপন রাখেন। জানা যায় এসএসসি পাশের 4 বছর পর তিনি বিএসসি ডিগ্রি নেন। এর ফলাফল জানা সম্ভব হয়নি। এসএসসি পাশের পরে বিএসসি একবার ইন্টারমিডিয়েট পড়েননি? না, ওই সার্টিফিকেট এবং উনি সার্টিফিকেট যেটা এসএসসি এবং এইচএসসির সার্টিফিকেট করেছেন সেটা টাইপ করা জাস্ট, সেটা কোনো সত্যায়িত করা না, কারো কোনো টাইপ করা যেখানে আমি এই করেছেন। এই গেল একজন। জাহাঙ্গীর হোসেন জীবন বৃত্তান্ত, সে আর একজন ফিরিয়া, সে তার ভগ্নিপতি তৎকালীন সুপ্রিম কোর্ট বারের আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারি ছিলেন আইনজীবী সমিতির, তার জামাই। সেটা এগুলোই ছিল আসলে বিচারপতিদের যোগ্যতা। হুমায়ুন কবির ভাই, আপনার কাছ থেকে শুনবো একই বিষয়। ফারুক হোসেন, আপনার কাছ থেকে জানতে চাই, আপনি তো এই প্রজন্মের একজন রাজনীতিক, আপনি গত 15 বছরের আন্দোলনের মধ্য থেকেই আপনাদের জন্ম বা বেড়ে ওঠা বা এগিয়ে চলা। রাজনৈতিক দলগুলো যদি বিচার ব্যবস্থা, হুমায়ুন কবির ভাই যে তথ্য বের করলেন, যে প্রমাণাদি, এটি আমি বলবো, এটা আসলে রাজনৈতিক দলের কাছ থেকে কতটুকু প্রত্যাশা করেন আপনি? এই কারণেই কি বাংলাদেশের গণতন্ত্র বা রাজনীতির আজকে এই বেহাল দশা? আমরা আসলে দেখেছি 1 দেশ 2 আইন, অর্থাৎ বিগত আওয়ামী লীগের আমলে শেখ হাসিনা এবং তার পরিবারের জন্য একরকম আইন ছিল,
আর বাকি যারা জনসাধারণ এবং ভিন্ন মত ভিন্ন আদর্শের তাদের জন্য এক আইন। তো এরকম একটা ফ্যাসিবাদী দুঃশাসন ব্যবস্থার মধ্য দিয়ে বিগত 15 বছর 16 বছর এদেশের মানুষ কাটিয়েছে, এদেশের জনগণ মানে আসলে এর ভিতরে দিয়েই আমাদেরকে যেতে হয়েছে। এই যে বিচার ব্যবস্থার কথা বলা হলো, আসলে শেখ হাসিনা যেটি ভাই বললেন, উনি যখন জিয়াউর রহমানের সেই উদারতার মাধ্যমে বাংলাদেশে আসার একটা সুযোগ পেয়েছিলেন, উনি কিন্তু বাংলাদেশে এসেই ওনার প্রথম টার্গেট ছিল ওনার বাবার হত্যার প্রতিশোধ নেওয়া। উনি বাংলাদেশের জনগণকে কিছুটা দেবে, জনগণের কল্যাণে কাজ করবে, বাংলাদেশকে রিবিল্ড করবে বা বাংলাদেশকে মানে একটা অনন্য উচ্চতায় নিয়ে যাবে, এরকম ন্যূনতম কোনো ইচ্ছা শক্তি শেখ হাসিনার ছিল না। স্রেফ তার বাবার হত্যাকাণ্ডের প্রতিশোধ নেওয়ার জন্যই মূলত তিনি বাংলাদেশে এসেছিলেন এবং সেটাই তিনি বিগত 15-16 বছরের যে দুঃশাসনকাল এর মাধ্যমে করে গেছেন। এটা কি প্রতিশোধের? আসলে এটা প্রতিশোধ শুধু বলবো না, মানে প্রতিশোধের যে চূড়ান্ত সীমা মানে সেটাকেও নির্মম তিনি প্রতিশোধ। অতিক্রম করেছেন। যেমন ধরেন বিচারক নিয়োগ এবং বিচার ব্যবস্থা ধ্বংসের যে নমুনা আমার হুমায়ুন ভাই ইতিমধ্যে দেখিয়েছেন এই 15-16 বছরে। মানে এইচএসসি পাস করেনি, শুধু এসএসসি না, আপনার কোনো পাশেই দরকার নাই, কোনো একাডেমিক সার্টিফিকেট দরকার নাই, কোনো স্কিল দরকার নেই, কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই। জাস্ট আপনি জয় বাংলার লোক কিনা, আপনি আওয়ামী লীগ তসবি জপেন কিনা, আপনি সকালে ঘুম থেকে উঠে বঙ্গবন্ধুর ডাক দেন কিনা, আপনি ঘুমাতে যাওয়ার আগে শেখ হাসিনার নাম নেন কিনা, দ্যাট ইজ দ্য যোগ্যতা। এই যোগ্যতা থাকলেই আপনার আর কোথাও ধরাবাঁধা কোনো ব্যারিকেড কোনো কিছু আপনাকে আটকাতে পারবে না। সুতরাং এই রকম যোগ্যতা যাদের রয়েছে তারাই ধরেন যে প্রমোশন পেয়ে ওই বিচারপতি, আপিলেট ডিভিশনের বিচারপতি, পুলিশ প্রশাসন এভরিহোয়ার প্রত্যেকটা জায়গায় নিয়োগ পেয়েছে। এই যে বেগম খালেদা জিয়ার নামে যে মিথ্যা ভিত্তি মামলা, শুধু কি বেগম খালেদা জিয়া? না, না, এটা example, just আপনাদের example. বিরুদ্ধে তো অজস্র মামলা ছিল। এভরিবডি, এটা শুধু বিএনপি না, বিএনপি, জামাত সহ গণ অধিকার পরিষদ এবং কি সাধারণ জনগণ কেউই আওয়ামী লীগের এই দুঃশাসনের কবল থেকে রেহাই পান নাই। No. প্রত্যেকটা মানুষ ভিকটিম ছিলেন, প্রত্যেকটা মানুষ আওয়ামী লীগের কবল থেকে। ওই যে বললাম, একমাত্র যারা জয় বাংলার লোক, যারা বঙ্গবন্ধুর নাম জপে দিন শুরু করতেন, এদের বাইরে আর কেউই স্বাধীন মুক্তভাবে সুন্দরভাবে জীবন যাপন করার কোনো সুযোগ ছিল না। আসলে দেখেন, আমরা যে আওয়ামী লীগের কথা বলছি, আওয়ামী লীগ তো আসলে আওয়ামী লীগ ছিল না। এই আওয়ামী লীগকে নিজ হাতে খতম করেছেন বা ধরেন যে শেখ মুজিব কবর নিজেই। দিয়েছেন শেখ মুজিবুর রহমান নিজেই তিনি বাকশাল স্বাধীন বাংলাদেশে প্রথম রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ নিষিদ্ধ করেছেন। করেছেন। আমরা অনেকেই অনেক কথা বলি, এই সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করছে। আরে ভাই, বঙ্গবন্ধু নিজেই তো আওয়ামী লীগকে নিষিদ্ধ করছে, ঠিক না? তো সুতরাং এবং এটা তো পুনরুজ্জীবিত করেছে জিয়াউর রহমান। জিয়াউর রহমান যেহেতু বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ছিলেন, তিনি আসলে বাংলাদেশের একজন উদার রাজনীতিক এবং তার চিন্তা ছিল একটা ইনক্লুসিভ বাংলাদেশ প্রতিষ্ঠা করা। বহুমত, সকল বহুপদ। দল মত নির্বিশেষে সকল ধর্মের বর্ণের মানুষকে নিয়ে তিনি একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখছিলেন এবং এই স্বপ্নের মাধ্যমে তিনি বাংলাদেশকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার যে তার মিশন ভিশন, এটাকে বাস্তবায়ন করতে চেয়েছিলেন। এবং But এর তার খেসারত সেই তো লালিত তাকে দিতে স্বপ্নকে তারা বাস্তবায়ন করতে দেন নাই। যখন তারা বুঝতে পারলেন যে বঙ্গবন্ধু আসলে সত্যিকারের যে মুক্তিযুদ্ধের চেতনা, এটা ধ্বংস করে দিয়েছেন নিজ হাতে, এবং ওই মুক্তিযুদ্ধের সঠিক যে চেতনা, এটা বাস্তবায়নের উদ্যোগ নিয়েছিলেন জিয়াউর রহমান। সুতরাং তিনি রিয়েল যে ফ্রিডম ফাইটার, একমাত্র আমি মনে করি মুক্তিযুদ্ধের সঠিক এবং মানে রিয়েল চেতনা লালন করেন জিয়াউর রহমান। সেই জায়গা থেকে তারা বুঝতে পারছে যে জিয়াউর রহমানের মাধ্যমে যদি এই ইনক্লুসিভ বাংলাদেশ সকলকে নিয়ে একটা নতুন বাংলাদেশের শুভ সূচনা হয়, তাহলে এই বাংলাদেশের গতি আমরা আটকাতে পারবো না, রোধ করা সম্ভব না। এই বাংলাদেশ হয়তো আগামী 10-15 বছরে এমন এক জায়গায় যাবে, তখন এই বাংলাদেশকে ঠেকানোর মতো আর কোনো রাস্তা থাকবে না। এই জন্যই মূলত জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছে। জিয়াউর রহমান তো এটি হত্যা করা হয়েছে কাদের মাধ্যমে? এটা দেশি বিদেশি চক্র জড়িত। এটা তো আসলে আমরা আসলে দেশি বিদেশি চক্রান্ত সবসময় বলি, কিন্তু আসলে দেশি বা কারা, বিদেশি বা কারা, এটা তো পানির মতো পরিষ্কার। এটা আসলে মানে ধরেন যে একটা ডিপ আপনার তদন্তের দরকার, তদন্তের মাধ্যমেই এসব কিছু উঠে আসবে। শেখ হাসিনা দেশে ফিরবার 11 দিন পরে কিন্তু জিয়াউর রহমান শহীদ হয়েছিলেন। রাইট, হ্যাঁ। শুধু এখানে দেখেন দুটো ঘটনা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হাসিনা বাংলাদেশে ফেরার 11 ডেজ পরেই জিয়াউর রহমানকে হত্যাকাণ্ডের শিকার হতে পারবে। ঠিক একই ঘটনা আরেকবার পুনরাবৃত্তি হয়েছে। যেমন হাসিনা 2008 সালে ক্ষমতার চেয়ারে বসার জাস্ট 1.5 মাস, দেখেন দুটো ঘটনা কিন্তু একবারে সলিড একটা মানে যোগ সূত্র একটা টাইম ফ্রেমের মধ্যে আছে। উনি ক্ষমতার চেয়ারে বসার পরেই কিন্তু এরকম একটা বাংলাদেশের মেরুদণ্ডকে ভেঙে দেওয়ার জন্য আমাদের এই ধরেন যে পিলখানায় এরকম একটা হত্যাকাণ্ড, উনি বাংলাদেশে ঢুকার পরে জিয়াউর রহমানের হত্যাকাণ্ড, জিনিসগুলোকে আসলে গভীর একটা অনুসন্ধান এবং তদন্ত করার দাবি রাখে। এগুলো আসলে অনুসন্ধান করলে
সঠিকভাবে তদন্ত করলে অনেক কিছু বেরিয়ে আসবে, অনেক কিছু। ফারুক হাসান, আমরা এই যে রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করবার যে নীতি শেখ হাসিনা গত 15 বছর চালিয়েছে, আমরা কি সেই সংস্কৃতি থেকে বেরোতে পেরেছি? তো বিগত 15-16 বছরে আমরা দেখেছি, বিশেষ করে ভিন্ন মতের, ভিন্ন আদর্শের যারা, অনেকে গম খেতে, ধান খেতে থাকতে হয়েছে কবরস্থানে। মানে এর চাইতে কষ্টের জায়গা চিন্তা করেন। শুধুমাত্র ভিন্ন মতের হওয়ার কারণে মানুষজন ঘুমাতে পারে নাই। তার চাইতে আরো মর্মান্তিক, মায়ের কল থেকে সন্তানকে এনে ক্রসফায়ার দেওয়া হয়েছে, স্ত্রীর কাছ থেকে স্বামীকে টেনে হিচড়ে এনে গুম করা হয়েছে। এরকম হাজারো হাজারো ঘটনা বিগত 15-16 বছরে আমরা দেখি। এগুলো আসলে আমাদের হৃদয়ে একটা মারাত্মক রকমের নাড়া দেয় যখন এই নিউজগুলো আমরা মানে রিমাইন্ড করি, স্মরণ করি যে কিরকম একটা দুঃশাসনকালে আমরা আসলে বিগত সময় পার করেছি। আমরা কি বদলানো শুরু করেছি? যেহেতু আসলে বিপ্লব পরবর্তী সময়ে আমরা একটা ইন্টারিম গভর্নমেন্টকে ক্ষমতার চেয়ারে বসিয়েছি বা তারা বসছেন, এদের মাধ্যমে আসলে জনগণের যে প্রত্যাশা, যে ডিমান্ড, যে আকাঙ্ক্ষা ছিল, আসলে সেটা ডে বাই ডে ফিকে হয়ে যাচ্ছে। কারণটা কি? কারণটা হচ্ছে এটা তো রাজনৈতিক দলগুলোর মধ্যেও এক ধরনের সমন্বয়হীনতা দেখা দিয়েছে। না, এটা থাকবে। ধরেন স্টিয়ারিং একজনের হাতে থাকবে, যিনি স্টিয়ারিংয়ে থাকবেন তাকে সবচেয়ে বড় দায়িত্বটা পালন করতে হবে। তো আজকে যারা চেয়ারে আছে, যারা রাষ্ট্রীয় দায়িত্বে, প্রধানতম দায়িত্ব তাদের। এই যে আমরা সবসময় বলতাম যে হাসিনার পতনের পরে আমরা একটা বৃহত্তর জাতীয় ঐক্যের মাধ্যমে আমরা একটা ইনক্লুসিভ বাংলাদেশ বিনির্মাণ করব, যে বাংলাদেশে হানাহানি, বিদ্বেষ, প্রতিহিংসার রাজনীতি থাকবে না। আমরা সবাই মিলে এই বাংলাদেশকে নতুন করে বিনির্মাণের আমরা একটা নতুন লড়াই শুরু করব, এরকম স্বপ্ন আমরা দেখতাম। কিন্তু বাস্তবিক অর্থে এদের আচরণে, কর্মকাণ্ডে ওই ইনক্লুসিভ বাংলাদেশের আপনি কি ন্যূনতম ছিটে ফোটা দেখতে পাচ্ছেন? তাদেরকেই উদ্যোগ নিতে হবে, তাদেরকেই চেষ্টা করতে হবে। ফারুক হাসান, আপনার কাছ থেকে শুনবো। আমরা একটু হুমায়ুন কবির ভাইয়ের কাছ থেকে শুনে আসি। হুমায়ুন কবির ভাই, 2012 সালের একটি সংবাদে দেখছি বিএনপির সমাবেশ ঘিরে সারা দেশে গ্রেপ্তার 500। বিরোধী দল মাঠে নামলে গ্রেপ্তার অভিযান, এবং এমনকি আমরা দেখেছি যে সরকারের প্রযোজনায় হরতাল বা একেবারে সারা দেশ বিচ্ছিন্ন করে দেয়া হতো। এটি আসলে মানে কিসের উদ্দেশ্যে করা হতো? এটা রাজনৈতিক অপকৌশল, মানে রাজনীতির নামে একটা অপকৌশল সরকারের এবং ফ্যাসিস্ট সরকারের। এটা যেমন যেদিনই বিএনপি কোনো মিটিং ডাকতো বা অন্য কেউ, বিএনপি নর্মালি মাঠে ছিল, নাগরিক অধিকার পরিষদ বা ওনারাও ছিলেন। তো আমরা যেদিনই মিটিং করতে যাচ্ছি, কোনো করা ছিল আমাদের প্রোগ্রাম, সেদিনকারই একদম আন্তঃজেলা বাস পরিবহন, সকল ধরনের পরিবহন বন্ধ করে দেওয়া হতো। এটা ওনাদের, আমি নুরুর কথা বলি, নুরুকে যখন এমন কোনো সপ্তাহ নাই যে নুরুকে না মারা হয়েছে। ছাত্র দলের এমন কোনো ছেলে নাই নেতৃত্বস্থানীয় যাদেরকে প্রতি সপ্তাহে না মারা হয়েছে। এগুলো সব রাষ্ট্রীয় সন্ত্রাসীদের মাধ্যমে হয়েছে, রাষ্ট্রীয় সন্ত্রাস। এবং আমরা বিচার পাই না কেন? বিরোধী মতকে দমন করে বা বিরোধী দলকে নিশ্চিহ্ন করে তিনি আসলে গণতন্ত্রের সবক দিতেন কিভাবে? এটি কি তার একা একা গণতন্ত্র হয়? এটা তো আসলে ফ্যাসিস্টদের কি আসলে কোনো নিয়ম আছে, কোনো নৈতিকতা আছে? এরা তো যা ইচ্ছা তাই করে, এটাই হলো ফ্যাসিবাদ। কি সেখানে তার ইচ্ছা মতন স্বেচ্ছাচারিতা সে চাপাই দিচ্ছে আইনের নামে। সব আইনের কাঁধে বন্দুক রেখে আমাদেরকে হয়রানি করেছে, মামলা করেছে, যত কিছু হয়েছে। আর সংবিধানের যতগুলো লঙ্ঘন হয়েছে সবগুলোই বলা হয়েছে যে হাইকোর্টের রুল আছে বা হাইকোর্টের আছে। এই হাইকোর্টের কে রুল দিয়েছে? একজন বিচারপতির কথা আমি বলতে পারি। রুহুল কুদ্দুস রাজশাহী ইউনিভার্সিটির ছাত্র ছিল, তার বায়োডাটায় লেখা আছে তার নামে 13টা ফৌজদারি মামলা ছিল। একজন বিচারপতির নামে 13টা ফৌজদারি মামলা, এর মধ্যে একটা হত্যা মামলা, এবং সে অনার্সে ফেল করেছে। তখন তাকে অনুকম্পা দেখায় তাকে বিএ পাশের সার্টিফিকেট দিয়েছে। সেই লোক ওকলাতি পাশ করেছে, পরে টিল নাও সে বিচারক আছেন সম্ভবত। এইটা এরাই তো আবার বিচার করেছে, এরাই তো ওদেরকে রেকটিফাই করে দিয়েছে। ওদেরকে তো ওদের ওই যে আইনগুলোকে ওরাই করে দিয়েছে যে এটা বৈধতা দিয়ে দিয়েছে। হুমায়ুন কবির ভাই, ধন্যবাদ। ফারুক হাসান, আরেকটি বিষয় আপনার কাছে একটু জানতে চাচ্ছি। 2017 সালের একটি খবর আমরা দেখছি, নারীকে নগ্ন করে নির্যাতন চেয়ারম্যান ও যুবলীগ নেতার, এবং ওই নারী যাতে মামলা করতে না পারে তাকে আবার হুমকি দেওয়া হতো। এবং এই যে বিচারহীনতার সংস্কৃতি এবং একজন নারীকে নির্যাতন করা, নগ্ন করে নির্যাতন করা এবং তাকে মামলা করতে না দেওয়া বা আইনের আশ্রয় যাতে পেতে না পারে সেই জন্য যে হুমকি ধামকি দেওয়া, এটি আসলে কোন ধরনের পরিবেশ? এটা তো আসলে আপনি জাস্ট একটা ঘটনা বলছেন, এরকম তো হাজারো হাজারো ঘটনা আছে। এই যে নোয়াখালীতে সুবর্ণচরে এক নারীকে 5 সন্তানের জননী গণধর্ষণ, ভোট দেওয়ার অপরাধে, শুধু ধানের শেষে ভোট দিয়েছে, ধানের শেষে ভোট দেওয়ার কারণে।
তারপরে যুবলীগ নেতা ওই বগুড়াতে তুফান এক নারীকে ধর্ষণ করে তার মাথা ন্যাড়া পর্যন্ত করে দিয়েছিলেন। তো এরকম হাজার হাজার ঘটনা আছে, কোনটা বলবেন? তো এগুলো আসলে ওই যে বললাম বিগত এটি কি আসলে সারা দেশে একটা ভয়ের সংস্কৃতি স্টাবলিশ করার জন্যই এটি করা হয়েছিল? ভয়ের সংস্কৃতি বলতে কি, এটা আসলে বিগত 15 বছরে আমি যে বললাম এক দেশ দুই আইন দুই নীতি, মানে আওয়ামী লীগের জন্য টোটালি আইন কানুন বিচার ব্যবস্থা ডিফারেন্ট ছিল। মানে আপনি 1000টা অপরাধ করবেন, 1000টা আপনি ধরেন যে দুর্ঘটনা ঘটাবেন, বাট আপনার কোনো বিচার হবে না আপনি যদি জয় বাংলার লোক হন। কিন্তু এই সব ঘটনার তো এখন বিচার হওয়া উচিত। এই সব ঘটনাগুলো তো হারিয়ে যায়নি, এই নির্যাতিত মানুষগুলো তো রয়ে গেছে। অবশ্যই অবশ্যই আমরা এটা বলেছি যে এবং সেটি এই হয়তো এমনও নির্যাতিত মানুষ আছে বা নিপীড়িত মানুষ আছে যারা আসলে আইনের অনেক পুরনো হয়ে যাওয়ার কারণে আইনের কোনো রাস্তা আছে কিনা আশ্রয় পাওয়ার, সেটা তারা হয়তো জানেন না। একটু প্রবলেম হচ্ছে আমাদের এই বিপ্লব পরবর্তী সময়ে। আমরা আসলে যেমনভাবে বা যেমনটি বলছিলাম যে বিগত সময়ে যতগুলো দুঃশাসন, যতগুলো এরকম অপকর্ম বা বেআইনি কাজ বা ঘটনা, প্রত্যেকটার বিচার হওয়া উচিত এবং দরকার, হতেই হবে। কিন্তু প্রবলেমটা হচ্ছে 5ই আগস্টের পরে মানে ঢালাওভাবে যে মামলা, এবং অনেক জায়গায় দেখলাম মানে ঢালাওভাবে আসামি করা, এরকম নানান ঘটনার কারণে বিচার ব্যবস্থার যে একটা সলিড লাইন, এই লাইন থেকে অনেকটাই আমরা আসলে মানে বিচ্যুত হচ্ছে কিনা এটা একটা প্রশ্নের বিষয়। আসলে দেখেন, যারা ভিকটিম বা যারা ধরেন যে আপনার ভিকটিমাইজ হয়েছে বিগত সময়ে, এদের উচিত মামলা করা, এবং যারা অপরাধী এদের বিরুদ্ধে মামলা করা। এই মামলাগুলো সঠিক কায়দায়, সঠিকভাবে, সঠিক চ্যানেলের মাধ্যমে হলে কিন্তু ফারুক হাসান, অধিকাংশ আমাদের কাছে কিন্তু এরকম অভিযোগ এখনো আসে যে মামলা করতে গেলে এখনো কিন্তু প্রশাসনের পূর্ণ সহযোগিতা অনেকেই পাচ্ছেন না। তো স্বাভাবিক, কেন পাবে? আপনি 5ই আগস্ট ফ্যাসিস্ট কমান্ডার শেখ হাসিনাকে বিতাড়িত করেছেন, কিন্তু তার জুনিয়র কমান্ডারদের বড় বড় চেয়ারে রাখছেন, তাদের থানার ওসি রাখছেন, এসপি রাখছেন, ম্যাজিস্ট্রেট রাখছেন। তো এরা কি আপনার কথা শুনবে? এরা আপনার ওই অপকর্মের মামলাগুলো নেবে? কারণ আপনি দেখেন, কোনো একটা থানায় যত অন্যায় অপকর্ম হয়েছে, প্রত্যেকটা অপকর্মের সহযোগী ছিলেন ওই থানার ওসি, ওই থানার পুলিশ বাহিনীর অনেক সদস্য, থানার ইউনো, ওরা সহযোগী ভূমিকা পালন করেছেন। এখন ওই ওসি তো জানে যে এই মামলার যদি সঠিক তদন্ত হয় তাহলে আমি নিজে ফেসে যাব, তা আমি তো এখনো চেয়ারে, তাহলে আমি ওই ঘটনার কেন তদন্ত হতে দেব? এই জন্য আমরা বলেছিলাম ফ্যাসিবাদের বীজ উপড়ে ফেলতে হবে। আপনি শুধুমাত্র ওই একটা ধরেন যে ডাল কেটে ফেলবেন, গাছ কেটে ফেলবেন, ওই মূলটা রেখে দিবেন, হবে না, ওখানে গাছ গোজাবে আবার। আসলে বাস্তবিক অর্থে 5ই আগস্টের পরে শুধুমাত্র ওই হাসিনা পালিয়ে গেছে, কিন্তু ফ্যাসিস্ট যে চোরেরা বা ফ্যাসিবাদের যে দোষরা প্রত্যেকটা জায়গায় বসা। আমি মনে করি 70 থেকে 80% চেয়ারে স্টিল নাও ফ্যাসিবাদের দোষরা বসা। এই জন্য জনগণের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা কিন্তু বাস্তবায়ন হচ্ছে। জি ফারুক হাসান, আবারও আমরা শেষ করব, আপনার কাছ থেকে আবারও ছোট করে শুনবো। হুমায়ুন কবির ভাই, আমরা শেষ করতে হচ্ছে ছোট করে 30 সেকেন্ডে। তাহলে এমন বাস্তবতায় আসলে সরকারের এবং রাজনৈতিক দলগুলোর এখন কি করা উচিত, করণীয় কি? রাজনৈতিক দলগুলোর ঐক্যবদ্ধ হতে হবে, তাদেরকে একটা নীতিমালা তৈরি করতে হবে যে আমরা এইভাবে দেশকে এগিয়ে নিয়ে যাব, আমরা অপশাসনকে চিরতরে শেষ করে দেব, আর কখনো তাতে দুঃশাসন না আসতে পারে সেইভাবে আমরা প্রশাসনকে সাজাবো। প্রশাসনের মধ্যে এখানে ভাই যেটা বললেন যে থানার ওসি এখনও কেন সে পক্ষে হয়ে কথা বলবে বা কিছু, পুলিশের মধ্যে 3টা পোস্ট আছে, একটা হলো থানার ওসি, একটা হলো এসপি জেলার, আর একটা হলো আইজি। আর মধ্যে যারা আছে তারা কোনো কাজের না, তাদের কোনো দায়িত্ব বা ওই রকমের কিছু নাই। তো এই 3টা সেক্টরেই 3 জায়গায় সব আছে। এখন যাকে আইজি হিসাবে নেওয়া হয়েছে সে 10 বছর তার সাথে পুলিশেরই কোনো সম্পর্ক ছিল না, তাকে ইউনিফর্মে ছিল না সে। উনি তো বর্তমান পুলিশের অবস্থানই জানে না যে কার কোথায় কি আছে, কি ল্যাকিং ছিল, কার কি অপরাধ ছিল, কোথায় তার দুঃশাসনের সহযোগী ছিল, সে জানেন না। তাকে এনে ওখানে বসানো হয়েছে। সচিবদেরকে তাদেরকে চুক্তিভিত্তিক নেওয়া হয়েছে, তারাও সেই আওয়ামী ফ্যাসিস্টদের দোসর, তাদেরকে নেওয়া হয়েছে। কাজে কিভাবে আপনি পরিবর্তন করবেন? এই জন্য প্রথমেই করতে হবে কি প্রশাসনকে একেবারেই ভেঙে দিতে হবে। জি হুমায়ুন কবির ভাই। ফারুক ভাই, আমরা শেষ করব, আপনি ছোট্ট করে বলেন 30 সেকেন্ডে, তাহলে আমাদের করণীয় কি এই মুহূর্তে? 30 সেকেন্ড। এই মুহূর্তে করণীয়টা আসলে বর্তমান সরকার যে প্রক্রিয়ার মধ্যে বা যেভাবে আগাচ্ছে, এভাবে সামনে প্রসিড করলে দেশ বিপদে পড়বে। এখন আমাদের একটি জাতীয় নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত প্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে, এবং নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে দেশকে পরিচালনা করতে হবে। এই জায়গায় আমি মনে করি বাংলাদেশে দেশপ্রেমিক যে রাজনৈতিক দলগুলো রয়েছে, যারা বিগত সময়ে ফ্যাসিবাদ আন্দোলনে সোচ্চার ছিলেন, ঐক্যবদ্ধ আন্দোলন করেছেন, তাদের মধ্যে একটা
ন্যূনতম ঐক্যের জায়গা আমাদের ধরে রাখতে হবে, জি। বিশেষ করে নির্বাচনের তফসিল ঘোষণার আগ পর্যন্ত। এই রাজনৈতিক দলগুলোর মধ্যে সেই ঐক্যটা যদি আমরা বজায় রাখতে না পারি, তাহলে আবারও এখানে একটা থার্ড পার্টি গন্ডগোল পাকানোর একটা চেষ্টা তারা অব্যাহত রেখেছে। এটা একটা সমূহ নিশ্চয়ই মানে আমরা সম্ভাবনা ঐক্যবদ্ধভাবে বাস্তবায়িত। সকল ষড়যন্ত্র মোকাবেলা করব এবং এগুলো আসলে বাস্তবায়ন হতে দেব না। আমরা যে স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছি সেই স্বপ্ন আসলে বাস্তবায়ন হবে আমাদের। ধন্যবাদ ফারুক হাসান, ধন্যবাদ হুমায়ুন কবির, আপনাদের দুজনকেই। দর্শক, 24-এর গণ অভ্যুত্থান পৃথিবীর ইতিহাসে বাংলাদেশকে নতুন পরিচয় পরিচিত করেছে। জনগণ শাসকের শোষণ নয়, চায় স্বচ্ছতা ও জবাবদিহিতামূলক রাষ্ট্র ব্যবস্থা, যার মাধ্যমে রাষ্ট্রে তাদের অধিকার প্রতিষ্ঠিত হবে। প্রজা থেকে হয়ে উঠবে নাগরিক। আসুন নতুন এই বাংলাদেশকে আমরা নাগরিক বান্ধব হিসেবে গড়ে তুলি, আমরা সাধ্যমতো ভূমিকা রাখি দেশ ও জাতি গঠনে। প্রিয় দর্শক, দেখা হবে আগামী পর্বে নতুন অতিথিদের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।